ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আসন্ন ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এই সমস্ত পরীক্ষার জন্য আমি ভারতের ইতিহাসের উপরে এমসিকিউ সিরিজ কন্টিনিউ করছি। এর আগে 3টে ক্লাস অলরেডি করিয়েছি। 4 নম্বর ক্লাসে আমি বৈদিক যুগ এবং আর্য সভ্যতা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। আমি ক্লাসগুলো চ্যাপ্টার ওয়াইজ রেখেছি, যেখানে এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেনগুলো অলরেডি পরীক্ষাতে এসছে সেই রকম কোশ্চেন ডিসকাস করছি। তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো যারা দেখোনি এর আগের 3টে ক্লাস। এবং এখানে আমি কোয়েশ্চেনগুলো যেগুলো আগের প্রিভিয়াস পরীক্ষায় এসছে, যেমন ইউনিক কিছু কোশ্চেন রয়েছে, কমন কিছু কোশ্চেন রয়েছে, সমস্ত কিছু নিয়ে এবং ডিটেলস আলোচনার মাধ্যমে এই ভিডিওগুলো বানাচ্ছি। যারা দেখোনি অবশ্যই দেখো। এছাড়া যারা ইতিহাসের ওপরে ফুল ক্লাস করতে চাও, পুরো দুটো প্লেলিস্ট, এছাড়াও অনেকগুলো প্লেলিস্ট আমার চ্যানেলে করা রয়েছে, ইতিহাসের উপর দেখতে পারো প্লেলিস্টে গিয়ে। এছাড়া কোশ্চেন অ্যান্সারের যে সিরিজটা সেটাও প্লেলিস্ট করা রয়েছে। নিচে ডেসক্রিপশনে আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয়। এছাড়াও জিওগ্রাফির ওপরে আমি এখন ক্লাস করাচ্ছি, সেগুলো দেখতে পারো এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। আমরা কোশ্চেন শুরু করব। প্রথম কোশ্চেন, আর্য শব্দটি বলতে কি বোঝায়? জাতিগত গোষ্ঠী, যাযাবর মানুষ, ভাষা গোষ্ঠী নাকি উচ্চতর জাতি? তোমরা এই কোশ্চেনগুলো নিজেরা কমেন্টে ট্রাই করতে পারো এবং কতগুলো ঠিক হচ্ছে তোমরা নিজেরা দেখতে পারবে। এই প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষাতে আসা, সেখান থেকে নেওয়া। তো আর্য শব্দটা বলতে কি বোঝায়? আর্য, এই যে এটা একটা সংস্কৃত শব্দ, যেটার অ্যাকচুয়ালি এসছে থেকে অ্যাকচুয়ালি যেখান এসছে ভালো পরিবার বা অভিজাত্য এই শব্দটা থেকে। কিন্তু এই আর্য শব্দটার মাধ্যমে ঋগ্বেদে বা ঋগ বৈদিক সাহিত্যে আর্য বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে জাতিগত গোষ্ঠী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জাতিগত গোষ্ঠী। ওকে, তো ভালো পরিবার বা অভিজাত্য বলতে আর্য শব্দটার মানে, অ্যাকচুয়াল মানে, বাট এখানে ইউজ করা হয়েছে জাতিগত গোষ্ঠী কে বোঝাবে। বৈদিক আর্যদের প্রধান খাদ্য কি ছিল? গম এবং চাল, চাল এবং ডাল, জব এবং গম, এবং ডি হচ্ছে দুধ এবং দুগ্ধজাত পদার্থ, মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট। এখানে এই কোশ্চেনটাতে অনেকের ভুল হয়ে যেতে পারে, কারণ অনেকে উত্তর হয়তো চাল মানে হচ্ছে চাল বলতে ধান, ধান এবং গম দিতে পারো। বাট ঋগ বৈদিক যুগে, বৈদিক যুগকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা হয়, ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ছিল না। পরবর্তী বৈদিক যুগের মানুষ যখন লোহার আবিষ্কার করে বা লোহার ব্যবহার করতে শেখে, তখন লোহার মাধ্যমে কৃষিকাজে উন্নতি ঘটে। তখন থেকে মানুষের প্রধান জীবিকা হয়ে যায় কৃষিকাজ। তার আগে অব্দি তারা মোটামুটি যাযাবর মানুষ ছিল এবং তাদের মেন যে খাদ্য সেটা হচ্ছে দুধ এবং দুগ্ধজাত পদার্থ ছিল। এবং শস্যের মধ্যে ধান সেরকম ভাবে ব্যবহার করা হতো না। মেনলি জব প্রচন্ড ভাবে ব্যবহার করা হতো, যদিও জবকে মনে করা হয় উৎসবের কাজে বা ধর্মীয় কাজে হচ্ছে জব ব্যবহার করা হতো। এবং মাংস এরা খেত, মাংসের খাবার আমরা উল্লেখ পাই। পশুপালন ভিত্তিক সমাজ ছিল, মেন জীবিকা ছিল হচ্ছে পশুপালন, এবং এরা যাযাবর জীবন পালন করতো। গবাদি পশু প্রচন্ড মানে ইম্পর্টেন্ট ছিল এদের কাছে। এবং তোমরা জানো যে বৈদিক সময়ে এক রকমের যুদ্ধ হতো যেটাকে গভিষ্টি বলা হয়। গভিষ্টি এই শব্দটার মানে হচ্ছে গরু জন্য বা গবাদি পশুকে খুঁজে বের করা। তো এই সময় গবাদি পশু প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল। জব ছাড়া কোনো শস্যের এই সময় উল্লেখ পাওয়া যায় না। আর যেটা বললাম যে জব হয়তো ধর্মীয় কাজে ব্যবহার করা হতো, খাবার কাজে ব্যবহার করা হতো না। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে সর্বাধিক গুরুত্বপূর্ণ ঈশ্বর কে ছিলেন? অগ্নি, ইন্দ্র, বরুণ নাকি বিষ্ণু? ঋগ বৈদিক যুগে যখন মানুষ রাজার কনসেপ্ট সেইভাবে আসেনি বা রাজতন্ত্র সেইভাবে স্থাপন হয়নি, ছোট ছোট ক্ল্যানে থাকতো, ছোট ছোট জাতিতে তারা বিভক্ত ছিল, সেই সময়তে ইন্দ্র ছিলেন প্রধান দেবতা। ইন্দ্র এই শব্দটা অনেকবার পাওয়া গেছে, 250টা স্তবে পাওয়া গেছে। ঋগ্বেদের যে শ্লোকগুলো রয়েছে তার মধ্যে 250টা শ্লোকে ইন্দ্রের নাম পাওয়া গেছে। ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে। পুরন্দর বলতে যিনি কেল্লা ভঙ্গ করেন, এটা হচ্ছে পুরন্দর শব্দটার অর্থ। এবং অগ্নি হচ্ছেন দ্বিতীয় ইম্পর্টেন্ট দেবতা। এই কোশ্চেনটা যেহেতু অলরেডি এসে গেছে যে প্রধান দেবতা কে ছিলেন, এরকম কোশ্চেন আসতে পারে যে ঋগ্বৈদিক যুগে একে মানে দ্বিতীয় উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন, তিনি হচ্ছেন অগ্নি। 200টা স্তব তার নামে উৎসর্গিত রয়েছে। সোম তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন। নবম মণ্ডল, ঋগ্বেদের যে নবম মণ্ডল সেটা সম্পূর্ণভাবে একে অর্পণ করা হয়েছে সোম দেবতাকে। এবং টোটাল 123টি স্তব সোমের জন্য রয়েছে। আশ্বিন ছিলেন চিকিৎসা দেবতা, তার জন্য 56টা স্তব নেওয়া হয়েছে এবং তিনি চতুর্থ ইম্পর্টেন্ট দেবতা ছিলেন। এগুলো প্রত্যেকটাই ঋগ বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে গিয়ে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। তো বরুণ ছিলেন হচ্ছে পঞ্চম গুরুত্বপূর্ণ দেবতা, তিনি জলের দেবতা ছিলেন। ঠিক আছে, এটা এনার নামে টোটাল 46টা স্তব উৎসর্গিত রয়েছে। 4 নম্বর কোশ্চেন, নিচের কোন বৈদিক দেবতার উল্লেখ বোগজকই শিলালিপিতে নেই? বোগজকই শিলালিপি
ভারতে পাওয়া যায়নি, এটা তুরস্কতে পাওয়া গেছে। এর পিছনে একটু ব্যাকগ্রাউন্ড তোমাদের জেনে নিতে হবে কেন তুরস্কতে পাওয়া গেছে। একটা সময় মনে করা হতো যে এই আর্যরা ভারতে আসার আগে তারা ইউরোপের মানুষ ছিল, ইউরোপের থেকে ভারতে আসে, কিন্তু পরবর্তীকালে সেই ধারণা ভেঙে যায় এবং দেখা যায় যে সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া থেকে অ্যাকচুয়ালি এরা আর্যরা এসছে। এবং এই বোগোজকই যে শিলালিপি, এখানে অনেক দেবতার নাম রয়েছে, যে দেবতাদের নাম আবার পরবর্তীকালে ঋগ্বেদে পাওয়া যাবে। তো অপশনে বলা হয়েছে ইন্দ্র, অগ্নি, মিত্র এবং বরুণ। তো বোগোজকই এই শিলালিপিটার মাধ্যমে আমরা এই প্রমাণটা করতে পারা যাচ্ছে যে ঋগ্বেদের বা আর্যরা অ্যাকচুয়ালি সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া থেকে আসছে। ইন্দ্র, মিত্র, বরুণ এবং নাসাত, এই 3-4 জন দেবতার কথাই বোগোজকই শিলালিপিতে রয়েছে, শুধুমাত্র অগ্নির কথা নেই। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার এখানে। বোগোজকই পাওয়া গেছে, এটা ব্যাবিলনীয় লিপিতে লেখা রয়েছে এবং আর্যদের প্রাচীনতম নিদর্শন। দেখো এই সময় আর্য বলে কেউ ছিল না, এই সময় এরা অ্যাকচুয়ালি যাযাবর শ্রেণী ছিল, অনেকগুলো ভাগে এরা বিভিন্ন জায়গাতে যাযাবর, মানে হচ্ছে যারা এক জায়গা থেকে এক জায়গায় চলে চলতে থাকে, এক জায়গায় নির্দিষ্ট জায়গাতে থাকে না। তো এদের মধ্যে একটা পার্ট চলে আসে ভারতে, তারাই পরবর্তীকালে আর্য নামে পরিচিত হয় এবং এখানে ইন্দ্র, বরুণ, মিত্র এবং নাসাত্য এই 4টে নাম রয়েছে। হ্যাঁ, আর এটা ইম্পর্টেন্ট একটা শিলালিপি, যেটা তোমরা নিচে ছবিতেও দেখতে পাচ্ছ। 5 নম্বর কোশ্চেন, ঋগ্বেদের সময় কে ছিলেন আগুনের ঈশ্বর? আগুনের দেবতা কে ছিলেন? ইন্দ্র, রুদ্র, অগ্নি নাকি বরুণ? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অগ্নি। 6 নম্বর কোশ্চেন, চিনাব নদী বৈদিক যুগে কি নামে পরিচিত? মধ্য এশিয়া থেকে যখন এরা আর্যরা ভারতে আসে, ভারতে এসে তারা ভারতের উত্তর পশ্চিম যে অংশ, অর্থাৎ সিন্ধু নদীর যে সিন্ধু নদী এবং তার যে 5টা উপনদী, সেই অঞ্চলটাতে থাকতো। তো এই অঞ্চলটাকে সপ্ত সিন্ধু প্রদেশ বলা হতো, কারণ সিন্ধু নদী, তার 5টা উপনদী, এর সঙ্গে সরস্বতী নদী, টোটাল এই 7টা নদীকে একসাথে সপ্ত সিন্ধু প্রদেশ বলা হয়। তো চিনাব নদীর সেই সময় তারা কি নাম দিয়েছিল? আস্কিনি, পারসুনি, শতদ্রী নাকি বিতস্তা? সঠিক উত্তর হচ্ছে আস্কিনি, অপশন এ। এই সময়কার যে নদীগুলো, যে ঋগ্বেদে যে সমস্ত নদীগুলোর নাম উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে সিন্ধু নদী, যেটা সিন্ধু নামেই পরিচিত। এখন আমরা ইংরেজিতে ইন্দাস বলি, কিন্তু বাংলাতে এখনো সিন্ধুই বলা হয়, তো সিন্ধু নামটা রয়েছে। ঝিলাম নদী যেটার নাম এখন আমরা দিয়েছি, সেই সময় বিতস্তা বলা হতো। বিয়াস যেটার নাম এখন আমরা দিয়েছি, সেটা বিপাশা নামে পরিচিত ছিল। চেনাব নদীর নাম ছিল আস্কিনি, রবি হচ্ছে পারসুনি, সুতলেজ হচ্ছে শতদ্রী, সরস্বতী নদী সরস্বতী বলা হতো। আমরা এখন সরস্বতী বলছি, যদিও সরস্বতী নদীটার অ্যাকচুয়াল কোথায় ছিল সেটা আজ অব্দি সঠিকভাবে জানা যায়নি। অনেকের বিভিন্ন মত রয়েছে। একটা মত রয়েছে যে আজকের যে ঘরগড়া নদী রয়েছে সেটাই একসময় সরস্বতী নদী ছিল, বাট এটা অনেক ঐতিহাসিক মানেন না। তো সেই সময় সরস্বতী বলা হতো। খুবা নদী যেটা আজকে নাম, সেই সময় কাবুল বলা হতো। গোমত নদী আর সেই সময় গোমতী নামে পরিচিত ছিল। কুর্মু নদী যেটা কুরাম নামে পরিচিত ছিল। তো এই সমস্ত নদীগুলোর নাম সিন্ধু মানে ঋগ বৈদিক সাহিত্যে পাওয়া যায়। 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন সমাবেশকে নারিষ্ঠা বলা হতো যা ভেঙে দেওয়া যায় না? নারিষ্ঠা শব্দটা, এটা নারিষ্ঠা হবে অ্যাকচুয়ালি। নারিষ্ঠা, নারিষ্ঠা শব্দটার মানে হচ্ছে যেটাকে ভেঙে দেওয়া যাবে না। ঋগ বৈদিক সাহিত্যে 4 রকমের এরকম সমাবেশের কথা জানা গেছে। একটা হচ্ছে সভা, সেকেন্ড হচ্ছে সমিতি, থার্ড বিদত এবং ফোর্থ গণ। কোনটাকে বলা হয় নারিষ্ঠা? সেটা হচ্ছে সভা। সভা অ্যাকচুয়ালি কি, আজকের যেরকম রাজ্য সভা রয়েছে, আজকে আমাদের দেশে যে রাজ্যসভা, সেম কনসেপ্ট ছিল সেই সময় সভা। সভাতে কি হতো, যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা তারা এখানে যোগদান করতো এবং মহিলারাও এখানে ছিল। তো ঋগ বৈদিক যুগে মহিলাদের স্থান সমাজে অনেক উপরে ছিল, তারা এইরকম সভা সমিতিতে অংশগ্রহণ করতে পারতো। পরবর্তী বৈদিক যুগে গিয়ে এই সমস্ত কিছু হারিয়ে যায়, সভা ব্যাপারটা গুরুত্ব হারিয়ে ফেলে এবং মহিলারাও তাদের সমাজে যে জায়গা ছিল সেটা হারিয়ে ফেলে। এরপরে ছিল হচ্ছে সমিতি বলে একটা অর্গানাইজেশন বা একটা সমাবেশ, যেটা কাজ ছিল কি, রাজাকে রাজাকে করা, নির্বাচন করা। ওকে, রাজাকে নির্বাচন করা হচ্ছে সবার সমিতির কাজ ছিল। তো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। সেই সময় রাজা বংশানুক্রমিক ছিল না, ট্রাইবাল, অ্যাকচুয়ালি তো অনেকগুলো ছোট ছোট ক্ল্যান বা ট্রাইবে বিভক্ত ছিল এরা আর্যরা। তো সেইখানে একটা ক্ল্যান বা একটা ট্রাইবের যিনি প্রধান হবেন তাকে সিলেক্ট করতো সমিতি। পরবর্তী কোশ্চেন, নিচের কোন ব্রাহ্মণ গ্রন্থটি অথর্ব বেদের অন্তর্গত? শতপথ, ঐত্রেয়, গোপপথ এবং তাণ্ডবেহ। দেখো আমরা যখন বেদ বলি, বেদ বলতে আমরা ভাবি যে 4টে বেদ রয়েছে, সেটা পড়লেই বেদ পড়া হয়ে যাবে এবং এটাই একমাত্র গ্রন্থ। অ্যাকচুয়ালি সেরকম নয়। বেদ, যে 4টে বেদ, সেগুলোকে সংহিতা বলা হয়। প্রত্যেকটা বেদকে বোঝার জন্য আলাদা আলাদা সাহিত্য ছিল। যেমন ব্রাহ্মণ্য সাহিত্য ছিল, যেমন আরণ্যক ছিল, উপনিষদ ছিল,
তো প্রত্যেকটা বেদের আলাদা আলাদা ব্রাহ্মণ্য সাহিত্য ছিল। যেমন অথর্ব বেদের যে ব্রাহ্মণ্য সাহিত্য সেটার নাম গোপদ ব্রাহ্মণ, অপশন সি। এই নামগুলো কেন? গোপদ একজন ঋষি ছিলেন যিনি এটা লিখেছিলেন, সেই জন্য তার নাম থেকে এটার নাম হয়ে যায় গোপদ ব্রাহ্মণ। এছাড়াও ঋগ্বেদের সঙ্গে, আচ্ছা, গোপদ ব্রাহ্মণ হচ্ছে একমাত্র ব্রাহ্মণ সাহিত্য। এই ব্রাহ্মণ মানে কিন্তু যে পুজো করে পুরোহিত সেই ব্রাহ্মণ না, এটা একটা সাহিত্য। তো গোপদ ব্রাহ্মণ হচ্ছে একমাত্র ব্রাহ্মণ যেটা অথর্ববেদের সঙ্গে যুক্ত। ঐত্রেয় এবং কৌশিকী এই দুটো ব্রাহ্মণ ঋগ্বেদের সঙ্গে যুক্ত। জৈমিনীয়, সদ্ভবংশ, তাণ্ডবেহ, এছাড়াও আরো 10টা, এই তিনটে ইম্পর্টেন্ট, মানে বাকিগুলো পাওয়া যায়নি সেভাবে। জৈমিনীয়, সদ্ভবংশ এবং হচ্ছে তাণ্ডবেহ, এগুলো সামবেদের সঙ্গে যুক্ত। শতপথ, তৈত্রীয়, কাঠক, এইরকম টোটাল 7টা যজুর্বেদের সঙ্গে যুক্ত। তো এইগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। 4টে বেদেরই ব্রাহ্মণ্য সাহিত্যগুলো মনে রাখতে হবে, এবং এরা প্রত্যেকেই এক একজন মুনি ঋষি ছিলেন যারা এই গ্রন্থগুলো লিখেছিলেন, তার থেকে নাম থেকে এই গ্রন্থটার নাম হয়েছে। নেক্সট হচ্ছে ঋগ বৈদিক সাহিত্য ড্যাশ হিসাবে পরিচিত, শ্রুতি, স্মৃতি, সংহিতা নাকি বেদাঙ্গ। ঋগ্বেদের সময় লেখা হতো না। ঋগ্বেদ কিভাবে মনে রাখা হতো? গুরু তার শিষ্যদেরকে শোনাতেন, তারা শুনে শুনে মুখস্থ রাখতো, তারপর তারা আবার গিয়ে পরের যারা শিষ্য তাদেরকে শোনাতো, তারা মনে রাখতো শুনে শুনে। তো এই জন্য একে বলা হয় হচ্ছে শ্রুতি। যেহেতু শুনে শুনে মনে রাখা হতো সেই জন্য একে বলা হয় শ্রুতি। ঋগ্বৈদিক যে সাহিত্য, শ্রুতি সাহিত্য মানে হচ্ছে যেগুলো শুনে শুনে মনে রাখা হতো, আর স্মৃতি সাহিত্য হচ্ছে যেটা লিখে রাখা হতো। অর্থাৎ যে পরবর্তীকালে কি হয়, পরবর্তী বৈদিক যুগে যে শ্রুতি সাহিত্যগুলো শুনে শুনে এতকাল মনে রাখা হতো সেইগুলোকে এবার লিখিত রূপ দেওয়া হতে থাকে, মানে লেখা হতে থাকে, তখন সেগুলোকে বলা হচ্ছে স্মৃতি সাহিত্য। তো পরবর্তী বৈদিক যুগের যে সাহিত্যগুলো সেগুলোকে স্মৃতি সাহিত্য বলা হয়, এবং ঋগ বৈদিক যুগের সাহিত্যকে শ্রুতি সাহিত্য বলা হয়। আচ্ছা, ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক, এই যে নামটা বারবার বলছি, দুটো ভাগে ভাগ করা হচ্ছে বৈদিক যুগকে। এই সময়টা কখন? 1000 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টাকে মার্ক করে রাখবে, কারণ এর আগের যে সময়টা সেটাকে ঋগ বৈদিক যুগ বলা হয়, এর পরের সময়টাকে পরবর্তী বৈদিক যুগ বলা হয়। কারণ 1000 খ্রিস্টপূর্বাব্দ বা মোটামুটি এই সময়তে লোহা আবিষ্কার হয়, এবং লোহার আবিষ্কারের ফলে সমাজে ব্যাপক পরিবর্তন আসে, সেই সময়টাকে পরবর্তী বৈদিক যুগ বলা হয়। তো ঋগ বৈদিক যে সাহিত্য সেটাকে শ্রুতি সাহিত্য বলা হয়। আমরা যদি করি, একটা টেবিল ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এটা একটু হেজি হয়ে যে ডায়াগ্রামটা, বাট খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম বলে আমি অ্যাড করে রেখেছি। যে আমরা যেটা বলি বেদ, ঠিক আছে, সেটাকে দুটো বা বৈদিক সাহিত্য, বৈদিক যুগে যা যা লেখা হয়েছে তাকে বৈদিক সাহিত্য বলা হয়। তো এই বৈদিক সাহিত্যকে কটা ভাগে ভাগ করা হয়? একটা ভাগ হচ্ছে শ্রুতি, একটা ভাগ হচ্ছে শ্রুতি, আর একটা হচ্ছে স্মৃতি। তো শ্রুতিকে ক ভাগে ভাগ করা হয়? শ্রুতিকে 4 ভাগে ভাগ করা হয়। একটু আগে যেটা বলছিলাম, সংহিতা, অর্থাৎ যে 4টে বেদ তাকে সংহিতা বলা হয়। তারপর হচ্ছে ব্রাহ্মণ্য সাহিত্য, ঠিক আছে, আরণ্যক এবং উপনিষদ। তো এই 4টে বেদকে বোঝার জন্য একজন যদি কেউ বেদকে বুঝতে চায়, কেউ যদি একজন বলে যে আমি ঋগ্বেদ অধ্যয়ন করবো, তাহলে ঋগ্বেদ পড়তে গেলে ঋগ্বেদের সাথে যে সমস্ত ব্রাহ্মণ্য সাহিত্য রয়েছে সেগুলোকে বুঝতে হবে, ঋগ্বেদের সাথে যে আরণ্যকগুলো রয়েছে সেগুলোকে বুঝতে হবে, ঋগ্বেদের সঙ্গে যে উপনিষদগুলো রয়েছে সেগুলোকে বুঝতে হবে। তেমনি ভাবে সামবেদের ক্ষেত্রেও সেম, আর যজুর্বেদের ক্ষেত্রেও সেম, অথর্ববেদের ক্ষেত্রেও সেম। এবার পরবর্তী বৈদিক যুগে কি হয়? এই সমস্ত সাহিত্যগুলোকে বোঝা সেই সময় মানুষের কাছে কঠিন হয়ে পড়েছিল। তো সেই জন্য আরো সহজ করার জন্য এই সাহিত্যগুলো লেখা হতে থাকে। স্মৃতি সাহিত্যের মধ্যে কি কি থাকছে? সূত্র, ঠিক আছে, সূত্র, পুরাণ, ঠিক আছে, সূত্র, পুরাণ এবং আমাদের এপিক বা মহাকাব্য, যার মধ্যে দুটো রয়েছে, রামায়ণ এবং মহাভারত। ঠিক আছে, উত্তর ভারতে মানে বৈদিক আর্যদের দুটো মহাকাব্য ছিল, সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত, এবং মহাভারতেরই একটা পার্ট হচ্ছে গীতা, ভগবত গীতা। 10 নম্বর কোশ্চেন, 10 রাজন কি ছিল? 10 রাজন ছিল কি? অপশন এতে বলছে বিষ্ণুর 10 অবতার, রাজা দ্বারা উৎসর্গিত একটি ত্যাগ, মানে হচ্ছে একটা যজ্ঞ, 10 রাজার যুদ্ধ, এবং এর মধ্যে কোনোটিই নয়। 10 রাজন, পৃথিবীর সব থেকে প্রাচীনতম যুদ্ধ যেটার উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে 10 রাজার যুদ্ধ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো 10 রাজন অ্যাকচুয়ালি 10 রাজার যুদ্ধ। 10 রাজার যুদ্ধ কি জিনিস সেটা একটু পরে বলছি, তার আগে 11 নম্বর কোশ্চেনটা জেনে নিই। নিচের মধ্যে কি সুদাসের বিরুদ্ধে 10 রাজার সঙ্গ তৈরি করেছিলেন? বিশ্বমিত্র, ভরদ্রাজ, এটা ভরদ্রাজ হবে, ভরদ্রাজ, বৈশিষ্ট্য নাকি আত্রেয়ী? সঠিক উত্তর কি হবে? বিশ্বামিত্র, অপশন এ। আচ্ছা, 10 রাজার সঙ্গে যুক্ত আর একটা কোশ্চেন রয়েছে, ভরত এবং 10 রাজার সৈন্যের মধ্যে বিখ্যাত রাজাদের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? সিন্ধু, সরস্বতী, পারসুনি নাকি বিতস্তা? আজকের যেটা রবি নদী তার ধারে হয়েছিল, এবং প্রথমেই দেখে এলাম রবি নদীর সেই সময় কি বলা হতো? পারসুনি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এবার এখানে কি হচ্ছে? 10 রাজার যুদ্ধ বা 10 রাজন, এটা জানা আমাদের ইম্পর্টেন্ট।
প্রথমত এটা ঋগ্বেদে রয়েছে, পৃথিবীর প্রাচীনতম এটা যুদ্ধ, সপ্তম মণ্ডলে এর উল্লেখ রয়েছে, ঋগ্বেদের সপ্তম মণ্ডলে এটার উল্লেখ রয়েছে। এবং যেটা বললাম যে বৈদিক যুগে কি হতো, কোনো রাজার কনসেপ্ট মানে রাজ্য সাম্রাজ্যের কনসেপ্ট ছিল না, সেই সময় পুরো অংশটা কয়েকটা ক্ল্যান বা জাতিতে বিভক্ত ছিল। এরকমই একটা ক্ল্যানের নাম ছিল হচ্ছে ভরত, সেই সময় ক্ল্যানগুলোকে জন বলা হতো, যেখান থেকে পরবর্তীকালে জনপদ, তারপরে সেখান থেকে আসবে মহাজনপদ। তো এরকম ভরত জনের যিনি প্রধান বা রাজা ছিলেন তার নাম হচ্ছে সুদাস। সুদাস, এই সুদাস কি করছেন, এনার বিরুদ্ধে 10 জন রাজা মানে 10টা অন্যান্য ক্ল্যান একত্রিত হয়, এবং এর মধ্যে 5টা বড় ক্ল্যান ছিল, 5টা ছোট ক্ল্যান ছিল। ছোট ক্ল্যানগুলোর নাম মনে রাখতে হবে না, যদি একটু ডিটেলসে কোশ্চেন করে তাহলে বা মেন্সে কোশ্চেন আসে তাহলে এই 5টা বড় ক্ল্যানের নাম মনে রাখতে হবে। 5টা ক্ল্যান বলতে উপজাতি মানে ছোট ছোট বলতে পারো জায়গা, যেগুলোর প্রধান হচ্ছে সেই ক্ল্যানগুলোর নাম হচ্ছে যদু, তুর্ভাস, পুরু, অনু এবং দ্রুহু। এদের মধ্যে এবং 5টা অন্য ছোট ক্ল্যানের মধ্যে একটা জোট তৈরি হয় এবং যুদ্ধটা হয়। এবার এই যুদ্ধের পিছনে কারণ কি ছিল, সেই সময়তে পুরোহিত পদটা খুব ইম্পর্টেন্ট ছিল। আজ পুরোহিত বলতে আজকের যারা পুজো করে সেরকম পুরোহিত নয়, পুরোহিত এক কথায় বলতে পারো সেই সময়তে বৈদিক যুগে পুরোহিত একজন প্রধানমন্ত্রীর মতো ছিলেন। তিনি যেমন যাগযজ্ঞ করতেন, এবং যাগযজ্ঞ পুজো অর্চনার ব্যাপারটাও এই যে সেই সময় বাড়ি বাড়ি যাগযজ্ঞ হতো না, শুধুমাত্র রাজা বা যিনি প্রধান এরকম তারা পুজো করতো। তো এই পুরোহিতের কাজ ছিল পুজো অর্চনা করা, যাগযজ্ঞ তো করা অবশ্যই, তার সঙ্গে সঙ্গে তিনি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতেন। তো এই সুদাস যিনি ছিলেন তার পুরোহিত ছিলেন বিশ্বামিত্র, তিনি তাকে পরিবর্তন করে রাখেন কাকে, বৈশিষ্ট্যকে। এবার এই বিশ্বামিত্র হয় রাগ, সেই জন্য তিনি এই 10টা ক্ল্যানকে একত্রিত করেন, দিয়ে রবি নদী বা পরশনী নদীর তীরে এই যুদ্ধটা হয়েছিল। বাট সেই যুদ্ধতেও এই 10টা ক্ল্যান হেরে যায়, সুদাস বা ভরতজন এখানে জয়লাভ করে। 13 নম্বর কোশ্চেন, নিজের কোনটি ভারতীয় ঔষধের বা ওষুধের উৎস সম্পর্কিত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। আচ্ছা, এখানে সঠিক উত্তর কোনটা হবে, অথর্ববেদ, অপশন ডি। এখানে সমস্ত অনেক রকম জিনিস রয়েছে, এখানে তন্ত্র মন্ত্র সম্পর্কে রয়েছে, এখানে ব্ল্যাক মানে ম্যাজিক সম্পর্কে রয়েছে, এখানে আয়ুর্বেদ সম্পর্কে রয়েছে, ওষুধ বলতে সেই সময় আয়ুর্বেদের কথা বলা হচ্ছে, তো সেই সম্পর্কে রয়েছে। তো অথর্ববেদ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, অথর্ববেদ হচ্ছে ভারতীয় ঔষধের উৎস। শুধু মানে আয়ুর্বেদ বলে নয়, আজকের যে মেডিসিন মেডিকেল সায়েন্স তার অনেক কিছু এই অথর্ববেদের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন, উপনিষদের নিচে কোনটি বর্ণিত হয়েছে, ধর্ম, যোগ, দর্শন এবং আইন। উপনিষদ শব্দটার অর্থ কি, উপ শব্দ হচ্ছে উপ হচ্ছে বসা, নিষদ মানে উপনিষদ বলতে কোনো গুরুর সামনে বসা। এখানে অ্যাকচুয়ালি রয়েছে ফিলোসফি, দর্শন। উপনিষদ অ্যাকচুয়ালি দর্শন, এবং টোটাল 108টা উপনিষদ রয়েছে, মানে ছিল অ্যাকচুয়ালি, কিন্তু কতগুলো পাওয়া যায়নি, 13টা উপনিষদ পাওয়া গেছে। উপনিষদ শব্দটার অর্থ হচ্ছে কারোর সামনে বসা বা গুরুর সামনে বসা। এটা অ্যাকচুয়ালি দর্শন সম্পর্কিত। এখানে কিছু ইম্পর্টেন্ট উপনিষদ যেগুলো তোমাদের বহুবার বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন এসেছে, যেমন মুন্ডক উপনিষদ, যেখানে সত্যমেব জয়তে এই শব্দটা রয়েছে। ছান্দোগ্য উপনিষদ হচ্ছে প্রাচীনতম উপনিষদ, এবং এখানে বিভিন্ন ধরনের বিবাহ সম্পর্কে কথা বলা রয়েছে। তো এরকম কোশ্চেন আসতে পারে, প্রাচীনতম উপনিষদের নাম কি, সেটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। এখানে অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ ইত্যাদি বিবাহের সম্পর্কে বলা রয়েছে। জবলা উপনিষদ হচ্ছে 4টে আশ্রম, চতুরাশ্রম প্রথা, যেটা জবলা উপনিষদের কথা বলছে। চতুরাশ্রম কি কি, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। শ্বেতাশ্বর উপনিষদে ভক্তিবাদের কথা বলা রয়েছে, যে ভক্তি সুফি আন্দোলন পরবর্তীকালে হয়েছিল, সেই ভক্তিবাদ শ্বেতাশ্বর উপনিষদে রয়েছে। আর অসতমা সাধুমায়া, এই বিখ্যাত শ্লোকটা বৃহদারণ্যক উপনিষদে রয়েছে। তো এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদের মনে রাখতে হবে। 15 নম্বর কোশ্চেন, কে বলেছিলেন যে আর্যদের আদি জন্মভূমি ছিল আর্কেটিক অঞ্চল। আর্কেটিক অঞ্চল বলতে মেরু অঞ্চলকে বোঝানো হয়, ঠিক আছে। সুমেরুকে বলা হয় আর্কেটিক অঞ্চল, ঠিক আছে। সেখান থেকে এই এরা আর্যরা ভারতে এসেছিল, এটা কে বলেছিলেন, বাল গঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার, দয়ানন্দ সরস্বতী নাকি এসি দাস। এখানে কিছু আচ্ছা অনেকগুলো কোশ্চেন রয়েছে এর উপরে। আর্কেটিক অঞ্চল বলেছিলেন বাল গঙ্গাধর তিলক, অপশন এ, বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেন গুলো একটু অড কোশ্চেন, যেগুলো তোমরা সচরাচর নর্মাল যে প্রিলিমস পরীক্ষা সেখানে দেখতে পাবে না, মেন্স পরীক্ষায় থাকে বা WBCS এরকম কিছু কোশ্চেন থাকে, মিসলেনিয়াস এরকম টাইপের কিছু কোশ্চেন থাকে, যেগুলো আমি এই পুরো ভিডিও সিরিজের মধ্যে কভার করব। সব ধরনের কোশ্চেন নিয়ে, শুধুমাত্র সহজ সহজ কোশ্চেন বলে দিয়ে চলে যাব না। তো তার বদলে তোমাদের কাছ থেকে এইটুকুই রিকোয়েস্ট যে তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে, লাইক কমেন্ট অন্তত করবে, যদি শেয়ার নাও করো অন্তত কমেন্ট লাইক এইগুলো করবে, তাহলে এই চ্যানেলের রিচ বাড়বে। ইউটিউব অ্যাকচুয়ালি বোঝে যে এই কমেন্ট লাইক এইগুলো থেকেই বোঝে যে ভিডিওটা ভালো হচ্ছে কি হচ্ছে না। তো সেই জন্য তোমাদের কাছে এটা রিকোয়েস্ট। 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে বলেছেন যে সপ্ত সিন্ধু অঞ্চলটি আর্যদের আদি আবাসভূমি ছিল, এসি দাস, অধ্যাপক ম্যাক্স মুলার, অধ্যাপক পেনকা, ডক্টর কে কে শর্মা।
অর্থাৎ এদের মধ্যে একজন বলছেন কি যে আর্যরা কোনো বাইরে থেকে আসেনি, তারা ভারতের এই সপ্ত সিন্ধু প্রদেশ যেটা ভারতের উত্তর পশ্চিম অংশ সেই অংশেই থাকতো, সেখানেই তারা এই ঋগ বৈদিক সভ্যতা গড়ে তুলেছিল। এটা বলছে কি অধ্যাপক কে কে শর্মা, সরি কে কে শর্মা নয়, এসি দাস, অপশন এসি দাস। ওকে, তো অনেকগুলো থিওরি রয়েছে। একটু আগে প্রথমে একটা কোনো কোশ্চেন আলোচনা করার সময় বলছিলাম যে প্রথমে মনে করা হতো যে এই আর্যরা কোথায় থাকতো, ইউরোপে থাকতো, কিন্তু পরবর্তীকালে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান যে ঐতিহাসিক যারা ছিল, ইংরেজ যারা ছিল, তারা মেনলি মনে করতো যে এরা ইউরোপ থেকে এসছে, কারণ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বলতো যে আর্যরা ইউরোপ থেকে এসছে, কিন্তু পরবর্তীকালে সেটা ভেঙে যায়। তো কিছু থিওরি রয়েছে, যেমন আর্কেটিক অঞ্চল থিওরি বা মেরু অঞ্চল, উত্তর মেরু সুমেরু অঞ্চল থেকে এরা আসছে। এটা বলছে কি ডক্টর বাল গঙ্গাধর তিলক। কেন বলছে? কারণ বেদে কয়েকটা জায়গাতে লেখা রয়েছে এই 6 মাস দিন এবং 6 মাস রাত্রির কথা। ঠিক আছে, এই জিনিসটা কোথায় হয়? সুমেরু এবং কুমেরুতে হয়। তো সেই জন্য তিনি মনে করছেন যে এরা আর্কেটিক অঞ্চল থেকে ছিল। মধ্য এশিয়ান থিওরি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট থিওরি, পরবর্তীকালে এটাই প্রমাণিত হয়ে যায় বিভিন্ন কারণে, যেমন বগোজকই শিলালিপি, এছাড়াও বিভিন্ন আর্কিওলজিক্যাল প্রমাণ ইত্যাদি থেকে এই থিওরিটাই প্রমাণ হয় যে মধ্য এশিয়া থেকে এরা আসছে। এটা বলেন হচ্ছে ম্যাক্স মুলার। যদিও ইনিও একজন ইউরোপীয় ছিলেন, বাট ইনি বলেছিলেন মধ্য এশিয়া হচ্ছে এদের আদি বাসস্থান ছিল। স্যার উইলিয়াম জোন্স বলছেন ইউরোপীয় ছিলেন। শুধু উইলিয়াম জোন্স নয়, এছাড়াও অনেকজন ইউরোপীয় ঐতিহাসিক, তাদের সবার নাম ইম্পর্টেন্ট নয়, শুধু কিন্তু উইলিয়াম জোন্স নামটা ইম্পর্টেন্ট। তোমরা কমেন্ট করে জানাবে উইলিয়াম জোন্স কেন ইম্পর্টেন্ট। এই ব্যক্তিটি আধুনিক ভারতের ইতিহাসের সঙ্গে যুক্ত, তোমরা কমেন্ট করে জানাবে। তো উইলিয়াম জোন্স এই ইউরোপিয়ান থিওরি দিয়েছিলেন। তিব্বত থিওরি দিচ্ছেন হচ্ছে দয়ানন্দ সরস্বতী, তিব্বত থেকে এসেছে। একটা ডক্টর সম্পূর্ণানন্দ এবং এসি দাস বলছেন সিন্ধু প্রদেশ বা সপ্ত সিন্ধু প্রদেশ। এল ডি কালা বলছে কাশ্মীর। গঙ্গানাথ ঝা ব্রহ্ম ঋষি দেশ, যেটা গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল, সেখান থেকে এরা এসছে বলেছে। আর আর বি পান্ডে বলছে মধ্যপ্রদেশ। অধিকাংশ ভারতীয় ঐতিহাসিক যারা, তারা আবার বলতে চাইছে যে না, এরা তো ভারতীয় ছিল, ভারতেই তারা গড়ে তুলেছিল, সভ্যতা গড়ে তুলেছিল। তো এর মধ্যে মধ্য এশিয়ান থিওরিটাই সঠিক। বিভিন্ন প্রমাণ থেকে, একটা প্রমাণ থেকে তো ইতিহাস লেখা হয় না, বিভিন্ন প্রমাণ থেকে দেখা গেছে। 17 নম্বর কোশ্চেন, ঋগ্বেদে জন শব্দটি কতবার এসছে? 75 বার, 175 বার, 275 বার, নাকি 375 বার? আচ্ছা, জন শব্দটা 275 ব্যবহার করা আছে। এগুলো প্রত্যেকটাই একটু অড কোশ্চেন এবং এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমরা এইরকম টাইপের কোশ্চেনও এক্সপেক্ট করতে পারো যখন কোশ্চেন একটু টাফ হবে। তো জন শব্দটা 275 বার এসছে। এই জন ব্যাপারটা কি? জন হচ্ছে একটা রাজ্য, সিম্পল কথায় একটা রাজ্য, মানে রাজ্য শব্দটা একবার ইউজ করা হয়েছে। বাট দেখো, আগে কি হতো, ঋগ বৈদিক যুগে ছোট ছোট ক্ল্যানে এরা বসবাস করতো, বিভিন্ন ক্ল্যান। ঠিক আছে, এরকম বিভিন্ন ক্ল্যানের একজন করে প্রধান থাকতো, এবং প্রধানকে নিযুক্ত করতো কারা? সমিতিতে যারা লোকজন রয়েছে তারা নিযুক্ত করতো। এইভাবে ঋগ বৈদিক সমাজ শুরু হয়েছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে গিয়ে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। পরবর্তী বৈদিক যুগে, আচ্ছা, এই ছোট ছোট যে ক্ল্যান, সেগুলোকে জন বলা হতো। ঠিক আছে, এগুলো একটা একটা জন ছিল। এবার পরবর্তী বৈদিক যুগে গিয়ে এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তখন এরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকে ক্ষমতা বাড়ানোর জন্য। ঠিক আছে, কারণ হচ্ছে যার হাতে যত বেশি জায়গা থাকবে, কারণ এই সময় পরবর্তী বৈদিক যুগে কৃষিকাজ প্রধান জীবিকা হয়ে যায়। যার হাতে যত জমি থাকবে তার রাজ্যে তত বেশি কৃষিকাজ হবে। তো সেই জন্য এক একটা জন এরকম নিজেদের মধ্যে মার্চ করে যেতে লাগলো, কারণ যে ছোট জন ছিল বা দুর্বল জন ছিল, তো অন্যজন তাকে এসে দখল করে নিত। এইভাবে লড়াই শুরু হয় এবং ফাইনালি এখান থেকে আসে জনপদ শব্দটা। ঠিক আছে, জনপদ শব্দটা আসে। জনপদ আর কিছুই নয়, কয়েকটা জন একসাথে মিলে জনপদ তৈরি হয়। এবার এই জনপদগুলো যখন নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে, তখনও যেটা দুর্বল জনপদ ছিল, সবল জনপদ তাকে দখল করে নিত। এইভাবে জনপদগুলো একে একে একত্রিত হতে থাকে, দিয়ে মহাজনপদ শব্দটা আসবে। এবং ভারতের 16টা বড় মহাজনপদ ছিল। পরবর্তীকালে এই 16টা মহাজনপদ নিজেদের মধ্যে লড়াই করে, আলটিমেটলি মগধ শক্তিশালী হয়ে যায়, এবং মগধ থেকেই শুরু হয় রাষ্ট্রের কনসেপ্টটা, একটা বড় রাষ্ট্র। তো এইভাবে আসে, আমরা ধীরে ধীরে সেটা দেখবো। 18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত নির্বাচনগুলির মধ্যে কোনটি সাধারণত রাজা নির্বাচনের সঙ্গে জড়িত ছিল? আমরা অ্যাকচুয়ালি এটা আলোচনা করে নিয়েছি। সমিতি হচ্ছে রাজা বা জনের যিনি প্রধান তাকে নিযুক্ত করতো। সবাকে বলা হতো নারিষ্টা, যা ভাঙা হয় না। দেখলাম বয়স্ক ব্যক্তিরা এখানে থাকতো এবং মহিলারাও এতে অংশগ্রহণ করতো। জনগণের সমাবেশকে বলা হয় হচ্ছে সমিতি, যেটা আজকের যেমন লোকসভা আমাদের দেশে, সেরকমই একটা কনসেপ্ট ছিল হচ্ছে সমিতি। রাজার নির্বাচন এরা করতো, এবং ঋগ্বেদে 9 বার সমিতির কথা বলা হয়েছে। এবং পরবর্তী বৈদিক যুগে গিয়ে কি হচ্ছে, এই দুটো জিনিসই আর প্রয়োজন হচ্ছে না, বা এগুলো তাদের যে গুরুত্ব সেটা হারিয়ে ফেলছে। কারণ পরবর্তী বৈদিক যুগে জনপদগুলোতে রাজন বা রাজা শক্তিশালী হয়ে যাচ্ছে, এবং রাজন বা রাজা বংশানুক্রমিক হয়ে যাচ্ছে। তো তখন আর নির্বাচন করার ব্যাপারই চলে যায়। 19 নম্বর কোশ্চেন, যোগ দর্শনের ব্যাখ্যাকারী কে ছিলেন? পতঞ্জলি, শঙ্করাচার্য, জৈমিনী, নাকি গৌতম?
ভারতে টোটাল 6 রকমের দর্শন, মানে বৈদিক সাহিত্যে টোটাল 6 রকমের দর্শনের কথা পাওয়া যায়। সংখ্যা, কল্প, ব্যাকরণ, ন্যায়, বৈশেষিক, যোগ। তো যোগ দর্শনের যিনি ব্যাখ্যাকারী বা যিনি যোগ দর্শন দিয়েছিলেন তার নাম হচ্ছে পতঞ্জলি। এই দর্শনগুলোর কথা মনে রাখতে হবে কে কোন দর্শন দিয়েছিল। হচ্ছে বৈশেষিক দর্শন, যেটা কনাদ, এটা কনাদা হবে না, কনাদ, কনাদ দিয়েছিল। ন্যায় দর্শন গৌতম দিয়েছিল। সংখ্যা দর্শন কপিল। যোগ দর্শন হচ্ছে পতঞ্জলি। পূর্ব মীমাংসা হচ্ছে জৈমিনী। বেদান্ত বা উত্তর মীমাংসা হচ্ছে ব্যাসদেব। এরা লিখেছিল বা বলেছিল। এই প্রত্যেকটা দর্শন কারা করেছিল, 6টা দর্শন মনে রাখতে হবে। 20 নম্বর কোশ্চেন, গোত্র শব্দটি প্রথমবার কোথায় দেখা যায়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? গোত্র শব্দটা ঋগ্বেদে প্রথমবার ব্যবহার করা হয়। অপশন এ রাইট অ্যান্সার হবে। এই গোত্র ব্যাপারটা কি? গোত্র হচ্ছে এক রকমের শ্রেণীবিন্যাস। এখানে এই শ্রেণীবিন্যাস যেটা, সেটা সমাজের ভিত্তিতে নয় বা ছোট বড় দেখানোর জন্য নয় যে এই বড় শ্রেণী এই ছোট শ্রেণী, এরকম ব্যাপার নয়। এই শ্রেণীবিন্যাসটা হচ্ছে এক একজন ব্রাহ্মণের আন্ডারে বেশ কিছু লোক যাদেরকে একসাথে একটা শ্রেণীর মধ্যে রাখা হচ্ছে। মানে সমাজের বিভেদের জন্য এটা করা হয়নি। যাই হোক, তো এরকম গোত্রর ব্যবহার হচ্ছে, গোত্রর নাম যেগুলো, সেই নামগুলো অ্যাকচুয়ালি ব্রাহ্মণদের নামে হতো। সেই সময় যে ব্রাহ্মণ, বড় যে প্রধান ব্রাহ্মণ ছিল তার নামে, যেমন ভরদ্রাজ, ঐত্রেয়ী, এরকম বিভিন্ন ব্রাহ্মণদের নামে গোত্র ব্যবস্থা করা হয়েছিল। তো এই বিভাগটা ছিল ঋগ্বেদে, এটার নাম পাওয়া গেছে। 21 নম্বর কোশ্চেন, বৈদিক যুগে কোন প্রাণী অঘ্ন নামে পরিচিত ছিল? অঘ্ন শব্দটার অর্থ হচ্ছে নর্তকীর, যাকে হত্যা করা যাবে না। এটা সঠিক উত্তর হচ্ছে গরু। কেন? কারণ হচ্ছে ঋগ বৈদিক যুগে আমরা অলরেডি দেখে এলাম যে কি সেই সময় পশু পালন ছিল প্রধান জীবিকা, অর্থাৎ মানুষ সম্পূর্ণভাবে পশুর উপর নির্ভরশীল ছিল। শুধু তাই নয়, যার কাছে যত বেশি গবাদি পশু থাকবে সে তত বেশি ধনী মানা হতো, কারণ সেই সময়তে অর্থ ব্যবস্থা ছিল না। তো যার কাছে, বিশেষত যার কাছে গরু বেশি থাকতো, সে হচ্ছে সব থেকে বেশি ধনী হতো। কেন? এবার কেন গরু এত ইম্পর্টেন্ট ছিল? কারণ সেই সময় মানুষের প্রধান খাদ্যই ছিল গৃহপালিত পশুর থেকে পাওয়া, মানে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, এবং গরু থেকে সব থেকে বেশি পাওয়া যেত। তো সেই জন্য গরুকে অগ্ন বলা হতো, যেটা নর্তকীল, যেটাকে হত্যা করা যাবে না, কোনো পরিস্থিতিতে হত্যা করা যাবে না, এটা বলা হয়েছে গরুকে। আচ্ছা, 22 নম্বর কোশ্চেন, গঙ্গা এবং যমুনা নদী প্রথমবারের মতো উল্লেখ করা হয়েছে কোথায়? সঠিক উত্তর কি হবে? ঋগ্বেদ, অথর্ববেদ, শতপথ ব্রাহ্মণ নাকি ছন্দোগ্য উপনিষদ? সঠিক উত্তর হচ্ছে ঋগ্বেদ। যদিও ঋগ বৈদিক যুগের মানুষ কোথায় থাকছে? সপ্ত সিন্ধু প্রদেশে। পরবর্তী বৈদিক যুগের মানুষ কি হচ্ছে, এই সপ্ত সিন্ধু প্রদেশ থেকে চলে যাচ্ছে গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলের দিকে, তারা আরো পূর্ব দিকে চলে আসছে। কিন্তু ঋগ বৈদিক যুগের মানুষ সপ্ত সিন্ধু প্রদেশে থাকতো, কিন্তু তা সত্ত্বেও তারা গঙ্গা নদীর এবং যমুনা নদীর নাম জানতো। তবে যতবার তারা সরস্বতী নদী বা সিন্ধু নদীর অন্যান্য উপনদীর কথা উল্লেখ করেছে, ততবার গঙ্গা বা যমুনা নদীর উল্লেখ নেই। যমুনা নদীর উল্লেখ রয়েছে 2বার এবং গঙ্গা নদী মাত্র 1বার ঋগ্বেদে উল্লেখ রয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে কি এই নদীগুলো সম্পর্কে তারা জানতো, কিন্তু এই অব্দি তারা এই জায়গাতে তারা থাকতো না। তাই জন্য সপ্ত সিন্ধু প্রদেশটাই ইম্পর্টেন্ট ছিল। গায়ত্রী মন্ত্র কার জন্য নিবেদিত? ইন্দ্র, অদিতি, গায়ত্রী নাকি সাবিত্রী? সঠিক উত্তর হচ্ছে সাবিত্রী। অপশন ডি, সোলার ডিটি, সূর্যের দেবী হচ্ছে সাবিত্রী, এবং তাকে উৎসর্গ করা হয়েছে এই গায়ত্রী মন্ত্র। আচ্ছা, গায়ত্রী মন্ত্র সূর্যের সঙ্গে যুক্ত। ওকে। 24 নম্বর কোশ্চেন, নিজের কোনটি বৈদিক সমাজের সব থেকে ছোট একক ছিল? জন, বিদত, পরিবার নাকি সংঘ? দেখ, সব থেকে ছোট ইউনিট বলতে সমাজের যে ভাগ আমাদের রয়েছে এখন, গ্রাম শহর, সে কয়েকটা গ্রাম শহর নিয়ে জেলা, কয়েকটা জেলা নিয়ে রাজ্য, কয়েকটা রাজ্য নিয়ে দেশ। তো সেই সময়তেও এরকম ভাগ ছিল, এবং সমাজের সব থেকে নিচের যে ইউনিট সেটা ছিল হচ্ছে পরিবার। পরিবার, কয়েকটা পরিবার নিয়ে তৈরি হতো গ্রাম, ঠিক আছে, কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হতো হচ্ছে 20, 20 নয় 20 তারপর সব, এবং ফাইনালি কয়েকটা 20 নিয়ে তৈরি হতো জন। এটা ঋগ বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে যেরকম বললাম জন হয়ে যাবে, জন, কয়েকটা জন মিলে হয়ে যাবে জনপদ। তো সব থেকে ছোট ইউনিট বলেছে, সব থেকে ছোট ইউনিট হচ্ছে পরিবার। অপশন সি, অপশন সি, বা কুল। সেই সময় তো পরিবার বলা হতো না, কুল বলা হতো। কোথাও যদি কুল শব্দটা পাও তাহলে কুল। তো সব থেকে, আচ্ছা, নিজের কোনটি ঋগ বৈদিক সমাজে সব থেকে বড় একক ছিল? যেরকম বললাম জন, হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার, জন। সব থেকে ছোট ইউনিট ছিল হচ্ছে কুল বা পরিবার, যার প্রধানকে বলা হতো কুলক, ঠিক আছে, কুলক। এগুলো ইম্পর্টেন্ট। পরিবারের যিনি প্রধান কুলক, এবং ঋগ বৈদিক সমাজ বা বৈদিক সমাজ পুরুষতান্ত্রিক ছিল, পুরুষ প্রধান ছিল। তো পরিবারের যে প্রধান তিনি পুরুষ হতেন। তারপর হচ্ছে কয়েকটা ফ্যামিলি বা কুল নিয়ে তৈরি হতো গ্রাম। গ্রামের প্রধানকে বলা হচ্ছে গ্রামিনী, গ্রামের প্রধানকে বলা হচ্ছে গ্রামিনী। কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হতো বিষ, বিষের প্রধানকে বিষপতি বলা হতো, এবং কয়েকটা বিষ নিয়ে তৈরি হতো হচ্ছে জন বা ট্রাইব, যার প্রধানকে রাজন, রাজন বা গোপতি, রাজন, গোপতি বা গোপ বলা হতো। নিচে কোন উপনিষদে 4 আশ্রমে, চতুরাশ্রমের কথা বলা হয়েছে?
জবলা, কথা, বৃহদারণ্যক নাকি শ্বেতাশ্বর? সঠিক উত্তর সম্ভবত, এটা আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি, সেটা হচ্ছে জবলা উপনিষদ, অপশন এ জবলা উপনিষদ। আর নিচের কোন উপনিষদ সবচেয়ে ছোট? মুন্ডক, মুন্ডক হবে এটা, মুন্ডক, মান্ডুক্য, কথা নাকি তৈত্রেয়? দুটো নামের মধ্যে গুলিয়ে যেতে পারে, মুন্ডক এবং মান্ডুক্য। সব থেকে ছোট হচ্ছে মান্ডুক্য, ঠিক আছে, মান্ডুক্য উপনিষদ সব থেকে ছোট এখানে রয়েছে। মান্ডুক্য হলো সব থেকে ছোট উপনিষদ, মাত্র 12টা শ্লোক রয়েছে। কঠোপনিষদ হচ্ছে ম্যাক্স মুলার অনুবাদ করেছিলেন, এটা একটা কোশ্চেন আসতে পারে। আর ঈশা উপনিষদ হচ্ছে সব থেকে নতুন, এটা মৌর্য যুগে লেখা হয়েছিল, ঈশা উপনিষদ। 28 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত পুরাণগুলির মধ্যে কোনটা প্রাচীনতম? মৎস্য, বিষ্ণু, ভগবত নাকি মার্কণ্ড? সঠিক উত্তর হচ্ছে মৎস্য পুরাণ, অপশন এ। আচ্ছা, মৎস্য পুরাণ, পুরাণ শব্দটার অর্থ হচ্ছে পুরানো। সংখ্যায় টোটাল হচ্ছে 18টা পাওয়া গেছে। মৎস্য পুরাণ হচ্ছে সব থেকে প্রাচীনতম, আর বিষ্ণু পুরাণটা ইম্পর্টেন্ট কারণ এখানে মৌর্যদের উপাধি বা মৌর্যদের সম্পর্কে এখানে জানা যায়। 29 নম্বর কোশ্চেন, এটা বড় কোশ্চেন রয়েছে, বলছে বৈদিক যুগে মহিলাদের সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? তাদের পড়াশোনা করার অনুমতি ছিল। প্রথম কথা হচ্ছে বৈদিক যুগে মহিলারা সমাজে খুব বড় অবস্থায়, মানে খুব উঁচু জায়গাতে ছিল, তাদের পড়াশোনা করার অনুমতি ছিল, তারা সমস্ত কিছু তে অধিবেশনগুলোতে অংশগ্রহণ করতে পারতো। তো প্রথমটা ঠিক, তারা পড়াশোনা করতে পারতো, তাদের সমাজে ভালো অবস্থান ছিল, তারা পর্দা প্রথা করতো না, তাদের পর্দার মধ্যে রাখা হতো না, এবং সভা সমিতিতে অংশগ্রহণ করতো। এখানে 4টেই সঠিক হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 30 নম্বর কোশ্চেন, ঋগ্বেদিক যুগে দেবদেবীদের উপাসনা করার উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক উন্নতি, আর্থিক মঙ্গল উপার্জন, উভয় এবং এ এবং বি, এবং পরিত্রাণ অর্জন করা। এখানে সঠিক উত্তর বৈদিক সাহিত্যে বা মানে হিন্দু এতে নির্বাণ লাভ বা স্যালভেশন লাভ এই সমস্ত কিছুর ব্যাপার নেই। এখানে সঠিক উত্তর হবে অপশন এ এবং বি দুটোই। আর্থিক মঙ্গল অর্জন এবং আধ্যাত্মিক উন্নতি মেন উদ্দেশ্য ছিল। আর পরবর্তী কোশ্চেন, বড় কোশ্চেন রয়েছে এগেন, ঋগ্বৈদিক, আর্য এবং সিন্ধু উপত্যকার মানুষের সংস্কৃতির মধ্যে পার্থক্য উল্লেখ করে কোন নিচের কোন বিবৃতিটি সঠিক? ঠিক আছে, এর মধ্যে কোনটা সঠিক? কিসের মধ্যে? আর্য এবং সিন্ধু সভ্যতার মানুষের মধ্যে। ঋগ্বৈদিক আর্যরা যুদ্ধে শিরস্ত্রাণ ব্যবহার করতো, সেখানে সিন্ধু সভ্যতা এগুলো ব্যবহারের কোনো প্রমাণ রাখেনি, এটা সঠিক, অপশন 1 নম্বরটা সঠিক। ঠিক আছে, 2 নম্বর বলছে ঋগ্বৈদিক আর্যরা সোনার রূপো তামার ব্যবহার জানতো, সেখানে সিন্ধু সভ্যতার লোকেরা কেবল তামা লোহা জানতো। সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না, ঠিক আছে। আর তামার ব্যবহার, এটা ঠিক আছে, তামার ব্যবহার জানতো, লোহার ব্যবহার জানতো না। আবার বলেছে কেবল তামা এবং লোহার ব্যবহার জানতো, এটা ভুল। সিন্ধু সভ্যতার মানুষ সোনার রূপো, তারপর হচ্ছে ব্রোঞ্জ, ইম্পর্টেন্ট, ব্রোঞ্জের ব্যবহার জানতো, এগুলো তো আমরা আগের ক্লাসে করে এসেছি, ব্রোঞ্জের ব্যবহার জানতো। তো এটা ভুল স্টেটমেন্ট রয়েছে। 3 নম্বর বলা হচ্ছে ঋগ্বৈদিক আর্যরা ঘোড়া পালিত করেছিল, যেখানে সিন্ধু সভ্যতার লোকেরা এই প্রাণী সম্পর্কে খুব একটা জানতো না, এটা ঠিক রয়েছে। এখানে যদি একদম জানতো না বলতো তাহলে ভুল হয়ে যেত, কারণ সিন্ধু সভ্যতার মানুষ ঘোড়া সম্পর্কে জানতো, বেশি ইউজ করতো না, কিন্তু আর্যরা ঘোড়াকে ব্যাপকভাবে ব্যবহার করতো। ঘোড়ার ব্যবহার তাদের সভ্যতার অগ্রগতির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে 1 and 3, সি এখানে রাইট অ্যান্সার হবে 1 and 3। 32 নম্বর কোশ্চেন, বৈদিক স্তোত্রের প্রধান সংগ্রহকে বলা হয় সূত্র, পদ, সংহিতা নাকি মুখ? এটাও অলরেডি আলোচনা করে নিয়েছি যে সংহিতা বলা হতো। স্তোত্র বলতে যে বেদে যে লেখাগুলো রয়েছে, মন্ত্রগুলো রয়েছে, সেগুলোকে একসাথে সংহিতা বলা হয়। 4টে সংহিতা রয়েছে, ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা এবং অথর্ববেদ সংহিতা। সংহিতাকে দেবতার প্রশংসায় গাওয়া স্তোত্র বা মন্ত্র। পরবর্তী কোশ্চেন, সামবেদ ভারতীয় ড্যাশের অন্যতম প্রাথমিক উৎস বলে বিবেচিত হয়। সামবেদে কি রয়েছে? সামবেদের মধ্যে রয়েছে ভারতীয় সঙ্গীত এবং শিল্পের কথা। তো অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, গাভিস্তি এই শব্দটি কিসের জন্য ব্যবহৃত হয়েছিল? গরু হত্যা, যে ব্যক্তি সর্বাধিক সংখ্যক গরু রয়েছে, গরুর সন্ধান, নাকি উপরের কোনোটাই নয়? এটা আলোচনা অলরেডি করে রেখেছি। গাভেস্তি শব্দটার অর্থ হচ্ছে গরুর সন্ধান করা, এবং এই সময় যে কোনো একজন ব্যক্তির কত সম্পদ রয়েছে সেটা ভিত্তি ছিল হচ্ছে এই গরু বা গৃহপালিত পশু, যার কাছে যত বেশি থাকবে সে তত বেশি ধনী। এবং এই গরু এবং অন্যান্য গৃহপালিত পশু বিনিময় প্রথা হিসেবে কাজ হতো, কারণ এই সময় কোনো মুদ্রা ব্যবস্থা ছিল না, এই সময় কোনো মুদ্রা ব্যবস্থা চালু হয়নি। ঠিক আছে, আচ্ছা, এখানে যেটা মেন বলা রয়েছে সেটা সহজ করে আমি বলে দিচ্ছি যে এই সময় যে যুদ্ধটা হতো, জনগুলো, যেটা বললাম জন মানে একটা ওয়ান টাইপ অফ রাজ্য, সেই জনগুলোর সঙ্গে পানিদের যুদ্ধ হতো। এই পানি কারা?
পানি হচ্ছে তারা হচ্ছে অনার্য যারা ছিল। আর্যরা তো ভারতের থেকে আসেনি, তারা বাইরে থেকে এসেছিল, এবং যারা এই আর্য বাদ দিয়ে যারা ভারতীয় ছিল তারা তারা অ্যাকচুয়ালি এই পানি নামে পরিচিত ছিল। আর্যরা এই নামটা দিয়েছিল। এবং এই পানিরা কি করতো, জন থেকে বিভিন্ন জন থেকে গৃহপালিত পশু তারা নিয়ে চলে যেত, এবং সেইগুলোকে ফিরে পাওয়ার জন্য যুদ্ধ হতো, যেটা গাভিস্তি নামে পরিচিত ছিল। এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে গরু খোঁজার জন্য। ওকে, তো 30 নম্বর কোশ্চেন, পুরুষ সূক্ত কোন বেদের স্তোত্র? অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ নাকি যজুর্বেদ? সঠিক উত্তর হচ্ছে ঋগ্বেদ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে বর্ণ প্রথার কথা বলা রয়েছে। এখানে মন্ডল নাম্বার 10 নম্বর যে মন্ডল ঋগ্বেদে, সেটার নাম হচ্ছে পুরুষ সূক্তা। এর মধ্যে 4টি বর্ণের কথা বলা রয়েছে। বর্ণ বলতে যে বর্ণ প্রথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেটা রয়েছে। পরবর্তী কোশ্চেন, প্রারম্ভিক বৈদিক যুগের সাথে সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। প্রথম স্টেটমেন্ট বলছে ঋগ্বৈদিক সমাজ ছিল মাতৃতান্ত্রিক এবং সমাজের মৌলিক একক ছিল গ্রাম। এবং সেকেন্ড বলছে ঋগ্বৈদিক যুগে বাল্য বিবাহ প্রচলিত ছিল, তখন সতীদাহ প্রথা অনুপস্থিত ছিল। প্রথম যে স্টেটমেন্টটা বলা হয়েছে যে ঋগ্বৈদিক সমাজ ছিল মাতৃতান্ত্রিক এবং সমাজের মৌলিক একক ছিল গ্রাম, এখানে একটা জিনিস ঠিক বলা হয়েছে, সেটা হচ্ছে সমাজের মৌলিক একক ছিল গ্রাম। না, এটাও তো ঠিক নেই, গ্রাম নয় পরিবার হবে, এটাও ঠিক নেই। তাহলে দুটোই এখানে ভুল। মাতৃতান্ত্রিক ছিল না, পিতৃতান্ত্রিক ছিল, পুরুষ প্রধান ছিল, এবং সমাজের সব থেকে ছোট একক ছিল হচ্ছে পরিবার। অন্যদিকে 2 নম্বরের যেটা বলা হয়েছে ঋগ্বৈদিক যুগে বাল্যবিবাহ প্রচলিত ছিল, এটা ভুল। বাল্যবিবাহ ছিল না, এবং সতীদাহ প্রথা অনুপস্থিত ছিল, এটা সঠিক বলা হয়েছে। সতীদাহ প্রথার কথা পাওয়া যায়নি। তো এখান থেকে দুটোই কোনোটাই ঠিক নয়, কারণ এটাও ভুল বলা হয়েছে। তো এখানে উপরের কোনোটাই সঠিক নয়। অপশন ডি রাইট অ্যান্সার হবে। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, যে উচ্চ বর্ণের মহিলা এবং নিম্ন বর্ণের পুরুষের বিবাহকে কি বলা হয়? অসুর বিবাহ, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ এবং গান্ধর্ব বিবাহ। 4 রকমের বিবাহের কথা বলা হয়েছে। এখানে সঠিক উত্তর কোনটা হবে? প্রতিলোম বিবাহ। প্রতিলোম বিবাহ, এই বিবাহগুলো সম্পর্কে একটু জেনে রাখো, যে এই বাকিগুলো কোশ্চেন আসতে পারে। প্রতিলোম বিবাহ হচ্ছে যেখানে নিম্ন শ্রেণী বা বর্ণের একজন পুরুষ উচ্চ শ্রেণী বা বর্ণের একজন মেয়েকে বিয়ে করবে। মানে একজন ব্রাহ্মণ মহিলা, তার সঙ্গে ব্রাহ্মণ মহিলা ফিমেল, তার সঙ্গে বিবাহ হচ্ছে একজন ক্ষত্রিয় ক্ষত্রিয় মেল পুরুষের, সেই বিবাহটাকে বলা হয়। এর থেকে নিচে নর্মালি হতো না, ব্রাহ্মণদের সঙ্গে শূদ্রের বিবাহ হতো না, মোটামুটি এটাকে বলা হতো প্রতিলোম বিবাহ। অসুর বিবাহ কি হচ্ছে? এখানে হচ্ছে কোনো একজন পুরুষ যদি কোনো একজন মহিলাকে, এক কথায় বলা যেতে পারে, যৌতুক দিয়ে নিয়ে যায়। মানে এখানে মহিলাকে যৌতুক দিতে হতো না, উল্টো জিনিসটা হতো, পুরুষকে যৌতুক দিতে হতো, মহিলার পিতাকে, তার বাবাকে যৌতুক দিয়ে বিবাহ করা, সেটা অসুর বিবাহ। তবে এই জিনিসটা শুনতে যতটা ভালো লাগছে অ্যাকচুয়ালি সেরকম নয়, এটা খুব খারাপ একটা নোংরা প্রথা ছিল। যাই হোক, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করে লাভ নেই। তারপরে হচ্ছে অনুলোম বিবাহ। এই বিবাহটা হচ্ছে যেখানে উচ্চ বর্ণের একজন পুরুষ এবং নিম্ন বর্ণের একজন মেয়ের মধ্যে বিয়ে হতো। মানে একজন ব্রাহ্মণ পুরুষ একজন ক্ষত্রিয় মহিলাকে বিয়ে করলো, সেটা হচ্ছে অনুলোম বিবাহ। আর গান্ধর্ব বিবাহ হচ্ছে লাভ ম্যারেজ, যেটা এখন যেটা লাভ ম্যারেজ নামে পরিচিত, সেই সময় গান্ধর্ব বিবাহ হচ্ছে সেরকম। যদিও এর মধ্যে এই অসুর বিবাহ বা গান্ধর্ব বিবাহ এগুলো অতটা প্রচলিত ছিল না, বা পরবর্তী বৈদিক যুগে গিয়ে এগুলো একটু প্রচার লাভ করে, কিন্তু ঋগ বৈদিক যুগে সমাজ এরকম ছিল না। তো এই হচ্ছে আজকের পুরো ক্লাস। যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে জানিও কেমন লাগছে এই ক্লাসগুলো, তোমরা নতুন কিছু শিখতে পারছো কিনা। কোশ্চেন গুলো তোমরা দেখেছো, যে কোশ্চেন গুলো আমি ডিসকাস করছি সেগুলো খুব একটা সব একদম কমন কোশ্চেন নয়। অনেক কমন কোশ্চেন যেমন রয়েছে, তেমনি আনকমন কোশ্চেনও তোমরা পাচ্ছ, এবং প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার এমসিকিউ তোমরা পেলে। এরকমই আমি পরপর ক্লাসগুলো করবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ক্লাসগুলো কন্টিনিউ যদি করতে চাও, প্লিজ লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। যদি নতুন হও চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের নামটা এখানে লেখা হয়নি, আমি নর্মালি দিয়ে দিই, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে দা জিকে একাডেমি। চ্যানেলটা এটা সার্চ করলেই পেয়ে যাবে, নিচে আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। পরের ক্লাসে আমরা নেক্সট একটা চ্যাপ্টার আলোচনা করবো।